প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের 3.4, 3.5 এবং 3.6, যেখানে আছে ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ কোল্ড ড্রয়িং প্রসেসেস, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ বেন্ডিং প্রসেসেস এবং লিস্ট দি মেশিনস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইউজড ইন কোল্ড ওয়ার্কিং প্রসেসেস। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই একটু দেখে নিতে চাই ডিফারেন্ট টাইপস অফ কোল্ড ড্রয়িং প্রসেসগুলো কী কী। আমরা নিশ্চয়ই ড্রয়িং প্রসেস সম্পর্কে ইতিমধ্যেই ধারণা পেয়েছি যে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো মেটালের উপরে টানা বল প্রয়োগ করে তাকে লম্বা বা দীর্ঘায়িত করা হবে বা উচ্চতা বাড়িয়ে দেওয়া হবে এবং একই সাথে তার যে শেপ এবং সাইজ সেটিও পরিবর্তন করা হয় বা পরিবর্তন করা সম্ভব বা পরিবর্তন করা যেতে পারে। ঠিক এই প্রক্রিয়াটি যদি ওই মেটালের রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে হয় তবেই এটিকে বলা হবে কোল্ড ড্রয়িং প্রসেস। ঠিক সেই আঙ্গিকে আমরা বলতে চাই এরকম যে কোল্ড ড্রয়িং প্রসেস আসলে কি। কোল্ড ড্রয়িং প্রসেস এমন একটি প্রক্রিয়া বা প্রসেস যে প্রসেসের মধ্যে মেটালকে পুল করা হয়, টেনে নেওয়া হয় একাধিক ডাই সিরিজের মধ্য দিয়ে, অর্থাৎ ডাই অনেকগুলো ডাই থাকবে, তার মধ্য দিয়ে তাকে টেনে নেওয়া হবে। ওই ডাইগুলোই তার আকৃতি এবং আকার নির্ধারণ করতে সহযোগিতা করে। শুধু প্রকৃত অর্থে এর ক্রস সেকশনাল এরিয়াটাকে সে কমিয়ে আনে এবং দৈর্ঘ্যে বা উচ্চতায় বাড়িয়ে দেয়। বিভিন্ন ধরনের কোল্ড ড্রয়িং প্রসেস সম্পর্কে আমরা জানতে পারবো। সেগুলো হচ্ছে এরকম: ওয়্যার অ্যান্ড বার ড্রয়িং, টিউব ড্রয়িং। ওয়্যার অ্যান্ড বার ড্রয়িং হচ্ছে এমন একটি কোল্ড ড্রয়িং প্রসেস যেখানে সলিড রড বা ওয়্যার এটাকে ডাইয়ের মধ্য দিয়ে টেনে নেওয়া হবে যাতে কিনা সে আকার পরিবর্তন করে এবং লম্বায় অনেক বেড়ে যায়। এগুলো যদি বারবার করতে থাকি তাহলে ওর অ্যানিলিং স্টেপস ডাক্টিলিটিকে বাড়িয়ে দেওয়ার জন্য খুব সহায়ক ভূমিকা পালন করে। এবং একই সাথে আমাদের মনে রাখতে হবে, টিউব ড্রয়িংটা আলোচনা করার পূর্বে এটি বলতে চাই যে কোল্ড ড্রয়িং প্রসেস যখন ব্যবহার করা হয় তখন প্রকৃত অর্থে তার শেপ এবং সাইজকেই পরিবর্তন করার উদ্দেশ্য থাকে, কিন্তু একই সাথে তার যে মেকানিক্যাল প্রপার্টিসগুলো বেড়ে যায়। তার ভিতরে প্রথমত হচ্ছে ওর হার্ডনেস, স্ট্রেংথ ইত্যাদি ইত্যাদি খুব বেড়ে যায় এবং একই সাথে সারফেস ফিনিশও খুব উন্নতি লাভ করে। সারফেস ফিনিশের যে অবস্থা থাকে তা বেশ ভালো হয়ে যায় পূর্বের তুলনায়। এবার আসা যাক টিউব ড্রয়িং। ঠিক ওয়্যার অ্যান্ড বার ড্রয়িংয়ের মতোই টিউব ড্রয়িং, তেমন কোনো পার্থক্যই নেই। পার্থক্যটা হচ্ছে এখানে পাইপ বা টিউবকে যদি ওই ড্রয়িং প্রসেসের মধ্যে নিয়ে আসা হয় তখনই সেটাকে বলা হবে টিউব ড্রয়িং। অর্থাৎ এই পাইপের বা টিউবের মধ্যে যে একটি ইনার ডায়ামিটার থাকে তাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাকে কমিয়ে আনার জন্য এর মধ্যে একটি ম্যান্ডেল ব্যবহার করে, কখনো কখনো ম্যান্ডেল ব্যবহার করা হয়, কখনো কখনো ম্যান্ডেল ব্যবহার না করেও করা যেতে পারে এবং হয়ে থাকে। কিন্তু ম্যান্ডেল ব্যবহার করাটাই হচ্ছে অনেক ক্ষেত্রে যুক্তিসঙ্গত। এটাকে ফেটে যাওয়া থেকে, ক্র্যাকিং করা থেকে, ফ্লাটিং হয়ে যাওয়ার থেকে অনেক ক্ষেত্রে সে রক্ষা করে। যাই হোক, টিউব বা পাইপকে যদি আমরা ড্রয়িংয়ের প্রসেসের মধ্যে নিয়ে আসি তাহলে এর যে আকারের পরিবর্তন ঘটবে, স্পেশালি তার ডায়ামিটারের পরিবর্তন ঘটবে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে হচ্ছে টিউব ড্রয়িং। এবং এই টিউব ড্রয়িংয়ের সাহায্যে খুব এর অভ্যন্তরে টিউব এবং পাইপের যে ইনার ডায়ামিটার সেটাকে খুব দারুণভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমরা এরপরে দেখে নিতে চাই যে কোল্ড বেন্ডিং প্রসেস আসলে বলতে কি বোঝায় এবং এটি কি কি রকমের হতে পারে। ওই একই রকমের তাপমাত্রা রিক্রিস্টালাইজেশনের নিচে রেখে যদি আমরা
মেটালের উপরে কোনো বল প্রয়োগের মাধ্যমে ওটার বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন কার্ভেচারে বিভিন্ন রকম ব্যাসযুক্তভাবে আমরা ওটাকে বাঁকিয়ে ফেলি, অতিরিক্ত কোনো রকমের তাপ না দিয়ে, তাহলেই সেটি হয়ে যাবে হচ্ছে কোল্ড বেন্ডিং প্রসেস। অনেক রকমের কোল্ড বেন্ডিং মেথডস বা প্রসেস ব্যবহার করা হয় বাস্তবে। সেগুলো হচ্ছে রোটারি, ড্র বেন্ডিং, ম্যান্ড্রেল বেন্ডিং, রোল বেন্ডিং, ইলাস্টোমার বেন্ডিং। আমরা একে একে দেখতে চাই যে এগুলো আসলে কি করে সম্পাদন করা হয় এবং ঘটনাগুলো কি। রোটারি ড্র বেন্ডিং এর নামের সঙ্গেই এর আমরা আলোচনাটা বা এর পর্যালোচনা করতে পারি যে রোটারি ড্র বেন্ডিংটা কেমন। বেন্ডিং প্রসেসের সংজ্ঞা থেকে আমরা জানলাম যে চাপ প্রয়োগ করা হবে, এবং একই সাথে এই নামে বলা হচ্ছে যে আবার রোটারি ড্র অর্থাৎ ড্রয়িং কাজটাও এখানে থাকবে, এবং আরও একটি শব্দ বলব রোটারি। তাহলে এই প্রক্রিয়াটি মূলত এইভাবে ঘটবে যে একটি পাইপ হতে পারে, টিউব হতে পারে, এটাকে আমরা একাধিক ডাই এর সহযোগে অন্যান্য অ্যাক্সেসরিজকে ব্যবহার করে আমরা রোটারি অ্যাকশন এই ডাইয়ের মধ্যে এবং অ্যাক্সেসরির মধ্যে প্রয়োগ করে যদি ওইটাকে নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে বা কার্ভেচারে বাঁকিয়ে আনি, তাহলে সেই প্রক্রিয়াটি হয়ে যাবে হচ্ছে রোটারি ড্র বেন্ডিং। এই বেন্ডিংয়ের সময় নিশ্চিতভাবেই তার একটু ড্রয়িং অপারেশনের সামান্য হলেও সেখানে সম্পাদিত হয় ডিউ টু অ্যাক্টিং অফ ফোর্সেস টু বেন্ড। সে কারণেই রোটারি ড্র বেন্ডিং এর নামকরণ করা হয়েছে। আবার আমরা দেখতে চাই যে ম্যান্ড্রেল বেন্ডিং, এটা কেমন? ম্যান্ড্রেল বেন্ডিং আর কিছুই না, এই যে টিউব বা পাইপকে আমরা বাঁকাচ্ছি, যদি এটি করার সময় ওই বেন্ডিং যেখানে হবে সেই জায়গাটায় নির্দিষ্ট ধরনের এক ধরনের ম্যান্ড্রেল ব্যবহার করি, যাতে কিনা ওই আমি একটু আগেই যেমন বলছিলাম যে বাঁকানোর সময় যদি এটি কোনোভাবে ফেটে না যায় অথবা সমতল হয়ে না যেতে চায়, চ্যাপ্টা হয়ে না যেতে চায়, এবং কখনো কখনো একদম পুরো ভেঙেই যেতে পারে, এই ব্যবস্থাগুলো থেকে, এই অবস্থা থেকে দূরে থাকার জন্য, এই অবস্থাগুলো যাতে সৃষ্টি না হতে পারে, তাই কারণে টিউব বা পাইপের মধ্যে যদি ম্যান্ডেল ব্যবহার করা হয় এবং তারপরে যদি আমরা এটাকে বেন্ডিং করি এই একাধিক ডাইয়ের মাধ্যমে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ম্যান্ড্রেল বেন্ডিং। প্রকৃত অর্থে এই ধরনের অপারেশনটি সাধারণত খুব পাতলা ওয়াল বিশিষ্ট টিউব পাইপের ক্ষেত্রে সম্পাদন করা হয়। রোল বেন্ডিংটা কেমন? আমরা যদি শীটকে বাঁকাতে চাই তাহলে এটাকে অনেকগুলো রোলারের মধ্য দিয়ে আমরা পাস করে নেব এবং একই সাথে বল প্রয়োগ করব, যাতে কিনা খুব সহজেই বেন্ডিং হয়ে যেতে পারে বা বেন্ড হতে পারে। প্রকৃত অর্থে এই রোলারগুলো সাধারণত পিরামিড শেপে অবস্থান করে, যাতে কিনা সহজেই আমরা বেন্ডিং অপারেশন সম্পাদন করতে পারি। অর্থাৎ পিরামিডের যদি হয় ত্রিভুজ আকৃতির মতো থাকবে, দুই পাশে, মাঝখানে একটি, তাহলে কাঙ্ক্ষিত অ্যাঙ্গেলে আমরা এটাকে বাঁকাতে পারি বা বাঁকানো হয়। ইলাস্টোমার বেন্ডিং আসলে তেমন কিছুই না, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে যে বেন্ডিং অপারেশন সম্পাদন করার সময় যে অ্যাঙ্গেলে বেন্ড করা হবে সেখানে একটি ইলাস্টোমার প্যাড ব্যবহার করা হবে, যাতে কিনা সেই প্যাডটির একটি ইলাস্টিসিটি থাকে, একটু বেশি কম বল প্রয়োগের কারণে সে বাঁকতে পারে বা বাঁকা হতে পারে। এরকম একটি ফ্যাসিলিটি সমৃদ্ধ, এরকম গুণাগুণ সমৃদ্ধ, যেটা ইউজুয়ালি তৈরি থাকে হচ্ছে আমাদের এই সিনথেটিক রাবার দিয়ে। এরকম একটি প্যাডকে যদি বেন্ডিং কাজে সহযোগিতা করার জন্য, এবং সেই বেন্ডিংটা অবশ্যই নির্দিষ্ট শেপ এবং অ্যাঙ্গেলে হতে দারুণভাবে সহায়তা করে এবং নিশ্চিত করে, এই প্রক্রিয়ার মাধ্যমে যে বেন্ডিং অপারেশনটি সম্পাদন করা হয় সেটি ইলাস্টোমার বেন্ডিং হিসেবে পরিচিত হয়। আসলে কোল্ড বেন্ডিং অনেক রকমের শেপ এবং সাইজে রূপান্তর করতে পারে, এবং কিন্তু এর মধ্য দিয়ে যেটি ঘটে সেটা হচ্ছে হাই অ্যাকুরেসি নিশ্চিত করা সম্ভব হয় এবং বারবার এই কাজটি করারও সম্ভব হয়, যেটি অন্য কোনো প্রক্রিয়ায় গেলে হয়তো এরকম অ্যাকুরেটলি এবং বারবার মেটালের উপরে করা সম্ভব হয় না।
আমরা এর পরে দেখতে চাই হচ্ছে আমাদের কি কি মেশিন ব্যবহার করা হয় এই কোল্ড ওয়ার্কিং প্রসেসে। অনেক রকমের মেশিন কিন্তু ব্যবহার করা হবে, স্পেশালি যদি আমরা অপারেশনগুলোর কথা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন প্রথমেই ছিল হচ্ছে স্কুইজিং অপারেশন, তার মধ্যে কত রকমের কাজ আমরা করার কথা বলেছিলাম। একই সাথে শেয়ারিং অপারেশন বা প্রসেস, একটু আগেই আমরা দেখলাম বেন্ডিং প্রসেস, ইত্যাদি ইত্যাদি বিষয়, ড্রয়িং প্রসেস। তাহলে এই সকলগুলো প্রসেস বা অপারেশনের জন্য যে সকল মেশিনস এবং অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মুখ্যত এরকম। আমরা যদি একদম শেষের আলোচনা থেকে শুরু করি তাহলে এরকম বলতে পারি, ইলাস্টোমার প্যাড ব্যবহার করা হবে, ম্যান্ড্রেল ব্যবহার করা হবে, বিভিন্ন রকমের ডাই ব্যবহার করা হবে, রোলার ব্যবহার করা হবে এবং প্রেস নামক এক ধরনের মেশিন, সেটাও ব্যবহার করা হবে এই কোল্ড ওয়ার্কিং প্রসেসকে সম্পাদন করার জন্য। যেখানে ডাই পাঞ্চ থাকতে পারে, যেখানে নিশ্চিতভাবেই বল প্রয়োগ করা হবে, যেখানে ঘূর্ণন বল প্রয়োগ করা যেতে পারে যেটাকে আমি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তারপরে বিভিন্ন শেপের ডাই থাকবে যাতে ওই আকৃতিতে মেটালের ফর্ম নিতে পারে। ম্যান্ড্রেল থাকবে, সে নির্দিষ্ট ধরনের টিউব বা পাইপকে যেন আকারে আনতে সহযোগিতা করবে এবং আকার বিচ্যুত হতে বাধা দেবে। ইলাস্টোমার প্যাডের কথা বললাম, এটিও একটি একজন অ্যাক্সেসরি যেটা কিনা আমাদেরকে বেন্ডিং অপারেশনের সময় কাঙ্ক্ষিত মাত্রায় মেটালকে বেন্ডিং করতে ইলাস্টিসিটিকে প্রয়োগ করে সহযোগিতা করে এবং অ্যাকুরেটলি ওই অ্যাঙ্গেলে আনতে দারুণভাবে সহযোগীভাবে কাজ করতে পারে। এইগুলো বাদেও আমাদের অনেক রকমের অপারেশনের ভিত্তিক বিভিন্ন নামে আমরা মেশিন দেখতে পারি বা অ্যাক্সেসরিজ দেখা যেতে পারে, তবে প্রকৃত অর্থে এই জিনিসগুলোই ব্যবহার করা হয়: প্রেস, রোলার, ডাইস, ম্যান্ড্রেল, ইলাস্টোমার প্যাড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতটুকু বলে এই সেশনের এখানে সমাপ্তি ঘটাচ্ছি এবং তোমাদেরকে সেশনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী সেশনে আবার কথা হবে এবং তোমরা শুনবে নিশ্চয়ই, এই প্রত্যাশা রাখছি।